যারা দেখছেন সবাইকে ল অ্যান্ড লাইফ চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি অ্যাডভোকেট জহিরুল আলম। আজ আমরা আলোচনা করব দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908 বা দেওয়ানি কার্যবিধি 1908-এর অর্ডার 14 বা 14 আদেশ নিয়ে। আমাদের এই 14তম আদেশটি খুবই গুরুত্বপূর্ণ একটি আদেশ। এই আদেশের উপরই মূলত দেওয়ানি মোকদ্দমার সমস্ত কার্যক্রম এই আদেশকে কেন্দ্র করেই প্রতিপালিত হয়। এই আদেশটি হচ্ছে বিচার্য বিষয় নির্ধারণ সম্পর্কিত, যেটার নাম হচ্ছে বা আদেশের শিরোনাম হচ্ছে ফ্রেমিং অফ ইস্যুস অ্যান্ড ইনস্টিটিউশন অফ সুট অন ইস্যুস অফ ল অর অন ইস্যুস অ্যাগ্রিড আপন। একটু লম্বা শোনাচ্ছে, তাই তো? মূলত কথাটা হচ্ছে ফ্রেমিং অফ ইস্যুস, মানে ইস্যু ফ্রেম করা বা বিচার্য বিষয় স্থির করা, এবং সেটেলমেন্ট অফ ইস্যুস, দুঃখিত, এই শিরোনামে বা আদেশের নামে বলা হচ্ছে সেটেলমেন্ট অফ ইস্যুস, বা ইস্যুটা সেটেল করা, নির্ধারণ করা, এবং ডিটারমিনেশন অফ সুট, মোকদ্দমাটাকে স্থির করা কিসের ভিত্তিতে? ইস্যুস অফ ল, অন ইস্যুস অফ ল, অর্থাৎ আইনগত বিচার্য বিষয়ের উপর, অথবা অর বলা হচ্ছে যে অর অন ইস্যুস অ্যাগ্রিড আপন, মানে যে সকল বিষয় সম্মতি দেওয়া হয়েছে, যে সকল ইস্যুতে সম্মতি জ্ঞাপন করা হয়েছে ওই রকম। তার মানে দুটো বিষয়, একটা হচ্ছে আইনগত বিষয়ের উপর, আরেকটা হচ্ছে সম্মতিভুক্ত বিষয়ের উপর নির্ধারণ করে মোকদ্দমাটা স্থির করা এবং বিচার্য বিষয় স্থির করা, নির্ধারণ করা। এই হচ্ছে মূলত আদেশের শিরোনাম। তো মূল বিষয়টা হচ্ছে যে মামলার বা মোকদ্দমার বিচার্য বিষয় নির্ধারণ করতে হবে। কিভাবে নির্ধারণ করতে হবে, কোন কোন বিষয় বিবেচনা করে বিচার্য বিষয়টা নির্ধারণ করা হয়, এবং কখন বিচার্য বিষয়ে পরিবর্তন করা যায়, সংশোধন করা যায়, ইত্যাদি যাবতীয় বিষয়াবলী বিবৃত হয়েছে এই আদেশে। তো শুরুতেই আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করব এক লাইনে যে বিচার্য বিষয়টা কি। বিচার্য বিষয় হচ্ছে ওই বিষয় যে বিষয়ের উপর মূলত মোকদ্দমা চূড়ান্তভাবে নিষ্পত্তি করা হয়, অর্থাৎ যে বিষয়টা নিষ্পত্তি করলে মোকদ্দমাটা নিষ্পত্তি হয় ওইটি হচ্ছে মোকদ্দমার বিচার্য বিষয়। আমরা দেখব এই আদেশে যেসব বিধি রয়েছে সেই বিধির মধ্যে প্রথম বিধি, যেটি বিধি 1 অর্ডার 14-এর রুল 1 বা 1 নং নিয়ম, যেটা 1 নং বিধি, যেটা সেখানেই বলা আছে বিচার্য বিষয়টা কি। ওখানে আর একটু সুন্দর করে ব্যাখ্যা করে বলা হয়েছে যে যখন কোনো একটি পক্ষ কোনো একটি বিষয় দাবি করে এবং সে দৃঢ়ভাবে সেটি দাবি করে এবং অপরপক্ষ সেটা দৃঢ়ভাবে অস্বীকার করে, তখনই একটি বিচার্য বিষয়ের উদ্ভব ঘটে। তাহলে বিচার্য বিষয়টা কি? বিচার্য বিষয়টা হচ্ছে এক পক্ষ যেটা দাবি করবে, অবশ্যই সে শক্তভাবে সেটা দাবি করবে, যুক্তিসঙ্গতভাবে দাবি করবে, এবং যদি সেটা অপরপক্ষ অস্বীকার করে তখনই সেটা বিচার্য বিষয় হবে। অস্বীকার না করলে তো আর বিচার্য বিষয় হচ্ছে না, তাই না? যেমন একজন ব্যক্তি বলল যে এই জমিটি আমার, এবং অপর ব্যক্তি বলল যে না, এই জমিটি তার না। তার মানে হচ্ছে একজন একটা জিনিস দাবি করলো, আরেকজন সেটা অস্বীকার করলো। তাহলে বিচার্য বিষয় এখানে কি হবে, যে এই জমিটিকে আসলে এই কর কিনা, ক নামক ব্যক্তি বা করিম নামক ব্যক্তি দাবি করলো এই একখণ্ড ভূমি তার, আর রহিম নামক ব্যক্তি বলল যে না, এই জমিটা তার না। তাহলে এই মোকদ্দমার বিচার্য বিষয় হবে যে এই জমিটি চিহ্নিত একটা জমি, এই জমিটি কয়ের কিনা, এটার উপর মোকদ্দমাটা নির্ধারিত হবে, তাই তো? তাহলে এটা হচ্ছে বিচার্য বিষয়। তারপর এই বিধিতে আরও বলছে যে এই বিচার্য বিষয়টা সাধারণত দুই প্রকারের হয়ে থাকে। একটা হচ্ছে আইনগত বিচার্য বিষয়, একটা হচ্ছে ঘটনাগত বিচার্য বিষয়। আইনগত বিচার্য বিষয় কোনটা? যে বিচার্য বিষয় আইনগত প্রশ্নের সমাধান করে, সেটা হচ্ছে আইনগত বিচার্য বিষয়।
আর যে বিচার্য বিষয় কোনো একটি ঘটনা থেকে উদ্ভূত হয় সেটা হচ্ছে ঘটনা সংক্রান্ত বিচার্য বিষয়। আমরা যদি এই ব্যাপারটাকে একটু ব্যাখ্যা করি, কেননা বার কাউন্সিল এবং জুডিশিয়ারির লিখিত পরীক্ষায় বিচার্য বিষয় নিয়ে প্রশ্ন আসে এবং এই বিচার্য বিষয় সম্পর্কিত বিধিবিধান আমরা সাক্ষ্য আইনেও পাব। যাই হোক, দেওয়ানি মোকদ্দমায় বিচার্য বিষয় যেহেতু 14 আদেশের অন্তর্ভুক্ত, সেহেতু আমরা এখান থেকে বিষয়টা বুঝে নিব। যেমন ধরা যাক একজন ব্যক্তি বলল যে, আমরা ধরে নিলাম করিম নামক ব্যক্তি দাবি করলেন, একটি মোকদ্দমা দায়ের করে উনি আদালতের কাছে দাবি করলেন যে করিম নামক ব্যক্তি এই রহিম নামক ব্যক্তির তফসিলভুক্ত জমিটি ওই রহিমের কাছে বিক্রি করেছিলেন ইতিপূর্বে। এখন তিনি অর্থাৎ ওই করিম এই তফসিলভুক্ত সম্পত্তিটি আরেকজন ব্যক্তির কাছে, আব্দুল নামে একজন ব্যক্তির কাছে বিক্রি করে দিতে চেষ্টা করছেন বা বিক্রি করে দিয়েছেন দলিল করে। তো এই নিয়ে তিনি মোকদ্দমাটি করলেন যে ওই দলিলটি তিনি বাতিল চাইতেছেন এখন, কারণ ওই দলিলটি তার জন্য ক্ষতিকর। এখন প্রশ্ন হচ্ছে, এখানে দুটো বিচার্য বিষয় হতে পারে। প্রথমত হতে পারে যে আইনগত বিচার্য বিষয়, যে আসলে এই মিস্টার করিম যে মোকদ্দমাটা করেছেন, যে দলিলটি বাতিল চেয়েছেন, সেই দলিলটি আইনগতভাবে বাতিল যোগ্য কিনা, এটা একটা আইনগত প্রশ্ন হতে পারে। আর ঘটনাগত প্রশ্ন হতে পারে, এখানে ঘটনাগত বিচার্য বিষয় অনেকগুলো হতে পারে। সেগুলো কি, যে প্রথমত তিনি অর্থাৎ করিম সাহেব রহিম সাহেবের কাছে এই জমিটা পূর্বে বিক্রি করেছিলেন কি না, তারপর বর্তমানে তিনি আবার আরেকজনের কাছে দলিল করে দিয়েছেন কি না, দেখা গেল যে আবার এই জমিটি দিয়েছেন কি না, এরকম অনেকগুলো বিষয় যেগুলো ঘটনার সাথে সম্পৃক্ত। তো এই জন্যে এখানে এই কথাটাও বলা হচ্ছে যে যতগুলো এই এক বিধিতেই আছে যে যতগুলো বিষয়ের উপর এক পক্ষ দাবি করবে এবং অন্য পক্ষ অস্বীকার করবে, সব ততগুলোই বিচার্য বিষয়ে নির্ধারিত হবে। মানে একটা মোকদ্দমায় অনেকগুলো বিচার্য বিষয় হতে পারে, আবার একটি, দুইটি, তিনটি বিচার্য বিষয় হতে পারে। একজন ব্যক্তি একটি মোকদ্দমা দাখিল করলেন, ধরে নিই আমরা যে তিনি খাস দখল উদ্ধারের জন্য একটি মোকদ্দমা দায়ের করলেন, আমরা যেটাকে 9 এবং 42 ধারা বলি এসআর অ্যাক্টের। তো ওখানে আইনগত বিধান হচ্ছে মোকদ্দমাটা দাখিল করতে হয় বা দায়ের করতে হয় দখলচ্যুত হওয়ার 6 মাসের মধ্যে। দেখা গেল ওই ব্যক্তি 1 বছর পর মোকদ্দমা দাখিল করেছে, তাকে অবৈধভাবে দখলচ্যুত করার পর। এখন বিবাদী পক্ষ লিখিত জবাবে কি করলেন, বললেন যে না, এই মোকদ্দমাটা আইনগতভাবে চলবে না, এটা অলরেডি তামাদিতে বাড়িত, কেননা 6 মাসের মধ্যে তার মোকদ্দমা দায়ের করার কথা, কিন্তু সে 1 বছর পরে দায়ের করেছে, বিধায় মোকদ্দমাটি আইনগতভাবে বাড়িত। তাহলে এখানে প্রথমেই যে ইস্যুটা আসবে সেটা হচ্ছে আইনগত বিচার্য বিষয়, অর্থাৎ দেখা হবে যে আসলেই মোকদ্দমাটি সঠিক সময়ে করা হয়েছে কিনা এবং আইনে এই ধরনের বাধ্যবাধকতা আছে কিনা যে এই সময়ের মধ্যে করা না হলে মোকদ্দমাটি বাড়িতে হবে। তাহলে এটা হচ্ছে আইনগত বিচার্য বিষয়। আর ঘটনাগত বিচার্য বিষয়টা কোনটা, যে আসলেই তাকে উচ্ছেদ করা হয়েছে কিনা, কিংবা সেই জমির প্রকৃত দখলদার ছিল কিনা এবং তাকে অবৈধভাবে উচ্ছেদ করা হয়েছে কিনা, ইত্যাদি ইত্যাদি। এগুলো হচ্ছে ঘটনা সম্পর্কিত বিচার্য বিষয়। তারপর হচ্ছে যে বিধি 2-এ আমরা দেখব যে এরকম আইনগত এবং ঘটনাগত যদি এরকম বিচার্য, দুঃখিত আরেকটা কথা বলিনি, 1-এ আছে বিধি 1-এর এখানে 6টা উপবিধি রয়েছে। 6-এ আমরা দেখব যে এই বিচার্য বিষয় গঠনের সময়ের কথা বলা আছে। বলা হয়েছে যে সাধারণত এই বিষয় সম্পর্কে সকলের মানে যারা পক্ষ তাদেরকে পরীক্ষা করার পর কিংবা তাদের লিখিত জবাব বা আর্জি এইসব বিষয় পাওয়ার পর এবং প্রয়োজন যদি আদালতের যদি প্রয়োজন হয় তাদেরকে পরীক্ষা করার এই সকল বিষয় করার পর পরবর্তী 15 দিনের মধ্যে প্রথম শুনানির দিনেই করতে হবে, অথবা সর্বশেষ যখন লিখিত জবাবটা দাখিল করা হলো তার থেকে সর্বোচ্চ 15 দিনের মধ্যে, অর্থাৎ যেটি আগে হয় এই সময়ের মধ্যে বিচার্য বিষয় গঠন করতে হবে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আবার বলছি যে বিচার্য বিষয়টা কখন গঠন করতে হয়, সহজভাবে বললে যে প্রথম শুনানির দিন অথবা
লিখিত জবাব দাখিলের 15 দিনের মধ্যে। কিন্তু এখানে কিছু কথা বলা আছে। কথাটা কি, যে ওই যে লিখিত জবাব দাখিল করা হলো বা এই আর্জি দাখিল করা হলো, এইখানে যে সকল বিষয় আছে এগুলোকে যদি আদালত যাচাই করার প্রয়োজন মনে করেন, পরীক্ষা করার প্রয়োজন মনে করেন, কোনো পক্ষের বক্তব্য যাচাই করে মানে বিষয়টা নিশ্চিত হওয়ার প্রয়োজন মনে করেন, তাহলে ওই সব কার্যক্রম সম্পন্ন করার পর কিন্তু এই পদক্ষেপটি নিতে হবে। কেননা এখানে ত্রুটি রেখে একটা ভুল দলিলের উপর ভিত্তি করে কিংবা একজন ব্যক্তি যে কথা বলেনি সেটার উপর ভিত্তি করে কিংবা প্রকৃত বাদী কিনা সেটা যাচাই না করেই কিন্তু বিচার্য বিষয় গঠন করলে আদালতের সময়ও নষ্ট হবে এবং প্রতিকার প্রার্থীরাও বিভ্রান্তির শিকার হবেন। কাজেই আইনে এই বিষয়গুলো পরিষ্কারের কথা বলা আছে। ফলত আমরা দেখি যে বিচার্য বিষয়টা নির্ধারণ হতে আসলে কিছুটা সময় লেগে যায় এই সব কাজগুলো সমন্বয় করতে গিয়ে। তারপর যেটা বলছিলাম, দুই বিধিতে যে কথাটা বলছে, যদি আইনগত বিচার্য, একটা মোকদ্দমায় আইনগত এবং ঘটনাগত দেখা গেল দুটো বিচার্য বিষয়ই নির্ধারণ করতে হয়, তখন আদালত সাধারণত চেষ্টা করেন আইনগত বিচার্য বিষয়টা আগে নির্ধারণ করতে। আবার একই সাথে সবগুলো নির্ধারণ করতে পারেন। আবার আদালত যদি মনে করেন যে না, আইনগত বিচার্য বিষয়টা আগে নিষ্পত্তি হয়নি, কেননা দেখা গেল আইনগত বিষয়টা নিষ্পত্তি হলে মোকদ্দমাটাই এখানে শেষ হয়ে যাচ্ছে, তখন আর ঘটনাগত বিচার্য বিষয় নির্ধারণ করে সেটার উপর শুনানি করা, সাক্ষী করা, ওই অত দূর পর্যন্ত আর যাওয়ারই প্রয়োজন হবে না। তখন আদালত ঘটনা সংক্রান্ত বিচার্য বিষয়কে স্থগিত রেখে আইনগত বিচার্য বিষয় উনি নির্ধারণ করতে পারেন এবং নির্ধারণ করে সেটা নিষ্পত্তি হওয়ার পরে সেটাও করতে পারেন। তবে সাধারণ প্র্যাকটিস যেটা আমরা যেটাকে কাস্টম বলি, সব কিছুতেই একটা কাস্টম থাকে আসলে, বা প্রথা হচ্ছে যেটা চলমান, হ্যাঁ, বা ট্র্যাডিশনও আমরা বলতে পারি, যেটা প্রচলন। তো প্রচলনটা হচ্ছে যে একটি মোকদ্দমায় আমরা সাধারণত দেখি যে যে বিষয় বিচার্য বিষয়গুলো প্রয়োজন হয় সবগুলো একই সাথে সাধারণত করা হয়। কেননা যেসব বাদী আর্জির মধ্যে যে সকল দাবি করেন বিবাদী সবগুলোই অস্বীকার করেন এবং সাথে এটাও বলেন যে বাদীর মোকদ্দমাটি আইন দ্বারা বাড়িত নির্ধারিত সময়ের মধ্যে দায়ের করা হয় না, ইত্যাদি ইত্যাদি। মানে যা যা বলা যায় সবগুলি সাধারণত বিবাদী পক্ষ বলে নেন। এর ফলে হয় কি, সবগুলো বিষয় উঠে আসে, তখন আইনগত বিষয়গুলো যাচাই করা হয়। দেখা যায় বিচার্য আদালত 3টি বা 5টা বিচার্য বিষয় নির্ধারণ করেন এবং এখানে বিধিতে আছে যে ওগুলো আদালত লিপিবদ্ধ করবেন। তো ওই 2টা 3টা 5টা বিচার্য বিষয় যেগুলো থাকে একই সাথে উনি সেগুলো নির্ধারণ করে নেন সাধারণত। আর একেবারে যেটা আইন দ্বারা বিশেষভাবে বাড়িত হয় সেটা দেখা যায় যে একটা পক্ষ বিশেষভাবে দরখাস্ত দিয়ে বা বিশেষভাবে আদালত উল্লেখ করে তখন আদালত এটার প্রতি আলাদাভাবে নজর দেয় যদি ওরকম ঘটনা হয়। আর অ্যাজ ইউজুয়াল যখন সবগুলো চাওয়া হয় তখন আদালতও এরকমভাবে 4টা 5টা বিচার্য বিষয় নির্ধারণ করে একই সাথে নিষ্পত্তি করে নিয়ে থাকেন সাধারণত। তারপর আমরা দেখব বিধি 3-এ আছে যে এই বিচার্য বিষয় সাধারণত কোন কোন বিষয়ে বা কোন কোন এই বিষয় থেকে নির্ধারণ করা হয়ে থাকে, কোন কোন জিনিস থেকে বিচার্য বিষয় নেওয়া হয়ে থাকে। সাধারণত বলা হয়েছে 3টা উপবিধি আছে, বা এখানে ক খ গ দিয়ে বলা আছে, ঠিক উপবিধি 1 2 3 বলা যাবে না, ক উপবিধি, খ উপবিধি, গ উপবিধি এখানে আছে। ওখানে বলা হচ্ছে যে মোকদ্দমার পক্ষগণ যে সমস্ত বিষয় কি শপথের মাধ্যমে আদালতে উত্থাপন করে, এবং সেটা পক্ষ নিজে হতে পারে, তার প্রতিনিধি হতে পারেন, কিংবা তার আইনজীবী হতে পারেন, অর্থাৎ একটা পক্ষে যে কেউ কিংবা পক্ষ নিজে যেগুলো আদালতে শপথের মাধ্যমে উত্থাপন করেন। এখন শপথ ব্যতীত যদি কোনো বিষয় উত্থাপিত হয়, এমনিতেই শুনানিতে আলোচনার মাধ্যমে একটা বিষয় উত্থাপিত হলো, সেটা কিন্তু আদালত বিচার্য বিষয় হিসেবে লিপিবদ্ধ নাও করতে পারেন বা করার সুযোগ থাকবে না। কিন্তু যদি শপথ করে কোনো বিষয় উত্থাপন করা হয় তখন আদালত সেই কথার উপর ভিত্তি করে যদি বোঝা যায় যে এটি একটি বিচার্য বিষয়, তখন আদালত সেটাকে বিচার্য বিষয় নির্ধারণ করবেন। এখানে বিধি 1-এ কিন্তু আরেকটা কথা বলা ছিল, আমরা হয়তো মিস করে এসেছি, সেটা হচ্ছে যে বিচার্য বিষয়টা মূলত কী জন্যে নির্ধারণ করা হয়, যে মোকদ্দমার পক্ষদ্বয়ের যে প্রকৃত বিরোধ যেটা নিষ্পত্তি হওয়ার জন্য যেটা প্রয়োজন সেটার উপর খেয়াল রেখেই কিন্তু বিচার্য বিষয়টা নির্ধারণ করা হয়। কাজে এখানে যে কোনো বিষয় শপথ করে বললেও আবার বিচার্য বিষয় হবে না যদি সেটা মোকদ্দমার
বিরোধ নিষ্পত্তির জন্য প্রয়োজন হয় তখনই কেবল বিচার্য বিষয় হবে, এবং যদি সেটা এক পক্ষ সম্মতিক্রমে হয় আরেক পক্ষ অস্বীকৃতির ফলে হয়। বিচার্য বিষয়টা যদি বোঝা যায় আসলে নানা আঙ্গিকে বিচার্য বিষয় থেকে প্রশ্ন আসে। এই যেমন এইটা একটা প্রশ্ন যে কী কী বিষয় বিবেচনা করে আদালত বিচার্য বিষয় নির্ধারণ করতে পারেন, করে থাকেন, বা বিচার্য বিষয় নির্ধারণের পদ্ধতি কী, দেওয়ানি মোকদ্দমা বিচার্য বিষয়ে নির্ধারণের পদ্ধতিসমূহ সংশ্লিষ্ট বিধি উল্লেখপূর্বক ব্যাখ্যা করুন, এরকমভাবে প্রশ্ন আসতে পারে। তো মূলত এইখানে এই 6টা 7টা 8টা বিধি পড়লেই বিষয়টা কিন্তু লেখা যাবে। এটা খুব জটিল কিছু না যদি বিষয়টা উপলব্ধি করা যায়। আচ্ছা, তারপর আমরা যেটা বলছিলাম যে প্রথমত হচ্ছে এরকম মানে শপথের মাধ্যমে কোনো বিষয় উত্থাপিত হলে, তারপর হচ্ছে যে ওই আদালতে যে আর্জি দাখিল করা হলো এবং লিখিত জবাব দাখিল করা হলো, এইগুলো থেকে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটার উপর নির্ভর করে, অথবা কোনো প্রশ্নমালা চাওয়া হলো এবং এটার উত্তরে এমন কিছু বিষয় আসলো যেটা আসলে মোকদ্দমা চূড়ান্ত নিষ্পত্তির জন্য বিচার্য বিষয় হিসেবে নির্ধারণ করা প্রয়োজন, তখন সেটা থেকে আদালত বিচার্য বিষয় নির্ধারণ করতে পারেন। অথবা দেখা গেল পক্ষগণ তাদের বক্তব্যের সমর্থনে কোনো একটা দলিল দাখিল করলেন বা কিছু দলিল দাখিল করলেন, সেই দলিলাদির প্রেক্ষিতেও বিচার্য বিষয় নির্ধারিত হতে পারে। তাহলে বিচার্য বিষয় সুনির্দিষ্ট 3টি দিক থেকে নির্ধারিত হতে পারে। এক হচ্ছে পক্ষগণ বা পক্ষগণের প্রতিনিধি বা পক্ষগণের আইনজীবী যদি শপথের মাধ্যমে আদালতে কোনো বিষয় উত্থাপন করেন। 2 হচ্ছে তাদের আর্জি জবাব বা প্রশ্ন উত্তর, প্রশ্নমালা, এই সকল বিষয় থেকে আদালত নির্ধারণ করতে পারেন। 3 হচ্ছে যে সকল প্রমাণাদি বা যে সকল সাপোর্টিং এভিডেন্স আমরা যেগুলোকে বলি বা সাপোর্টিং ডকুমেন্টস বলতে পারি, বক্তব্যের সমর্থনে যেসব দলিলাদি আদালতে দাখিল করা হয় সেগুলোর উপর থেকেও বা সেগুলোর ভেতর থেকেও আদালত বিচার্য বিষয় নির্ধারণ করতে পারেন। তো এখন বিচার্য বিষয় নির্ধারিত হলো, এখন কি হবে, চূড়ান্ত শুনানিতে যাবে বিচার্য বিষয় স্থির করার পরে। তো পক্ষগণ সেই শুনানিতে করবে, তাদের চূড়ান্ত ফয়সালা করবে। কিন্তু আদালতের কাছে মনে হলো যে না, কোনো একটা বিষয় বিচার্য বিষয়ে সংশোধন করা প্রয়োজন, একটা বিচার্য বিষয় যেভাবে নির্ধারণ করা হয়েছে এটা আসলে প্রকৃত প্রশ্ন নির্ধারণ করছে না, বা এই বিচার্য বিষয়টার উপর ভিত্তি করে মোকদ্দমা চূড়ান্তভাবে নিষ্পত্তি হবে না, তাহলে এটা সংশোধন করা প্রয়োজন, অথবা একটা বিচার্য বিষয় বাদ দেওয়া প্রয়োজন, বা আরেকটা বিচার্য বিষয় নতুন করে সংযুক্ত করা প্রয়োজন। তখন আদালত সেটা করতে পারবে কিনা বলা হচ্ছে যে হ্যাঁ, আদালত সেটা করতে পারবে। কখন সেটা করতে পারবে? রায় ঘোষণার আগ পর্যন্ত। যতক্ষণ না রায় ঘোষণা করছে আদালত, ততক্ষণ পর্যন্ত আদালত যে কোনো সময় মোকদ্দমার বা কোনো পক্ষের আবেদনের প্রেক্ষিতেও বা আদালত নিজের উদ্যোগেও প্রয়োজন মনে করলে একটি বিচার্য বিষয় নির্ধারণ করতে পারে। আর এটা আমরা সাক্ষ্য আইনে পাবো যে বিচার্য বিষয় যেটা নির্ধারণ হবে সেটার পক্ষে বিপক্ষে পক্ষগণ তাদের মানে যে সকল সাক্ষ্য প্রযোজ্য সেগুলোর মাধ্যমে সেটা নিষ্পত্তি করবে। তারপর আদালত যদি মনে করে যে না, এই বিচার্য বিষয়টা অহেতুক অপ্রয়োজনীয় বা এটা আদালতের সময় নষ্ট করবে, ইতিপূর্বে সেটা বিচার্য বিষয় হিসেবে নির্ধারণ করা হয়েছিল, তখন আদালত সেই বিচার্য বিষয়টাকে বাতিলও করে দিতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে বিচার্য বিষয় নির্ধারিত হলো, এখন এটার উপর চূড়ান্ত শুনানিটা কখন হবে বা কিভাবে হবে বা কতদিনের মধ্যে হবে। এখানে বলা হয়েছে যে বিচার্য বিষয় নির্ধারিত হওয়ার, চূড়ান্তভাবে নির্ধারিত হওয়ার 120 দিনের মধ্যে মোকদ্দমার চূড়ান্ত শুনানি সম্পন্ন করতে হবে। এর আগে পরীক্ষার কথা বলা হয়েছে, কেননা এই যে 120 দিন কেন দেওয়া হয়েছে, এখানে পরীক্ষা আদালত যদি মনে করে যে বিচার্য বিষয়ের সাথে সম্পৃক্ত কোনো একটা দলিল পরীক্ষা করার প্রয়োজন বা সাক্ষীদের পরীক্ষা করা প্রয়োজন, মানে যারা সাক্ষী না যে সকল পক্ষ এখানে বিচার্য বিষয়ে দাবি উপস্থাপন করেছে বা প্রতিবাদ করেছে, তারা কি আসলেই এটা করতে এন্টাইটেলড কিনা, কিংবা যথাযথভাবে হয়েছে কিনা, এই জাতীয় সংশ্লিষ্ট বিষয়াদির যাচাইয়ের ব্যাপার আছে, সেটা যাচাই করারও সুযোগ আদালতের রয়েছে। কাজে এইগুলো নিষ্পত্তি করে যখন একদম চূড়ান্তভাবে মোকদ্দমা স্থির হবে, যেটা আমরা আগে ইয়েতে পড়েছি শিরোনামে, ডিটারমিনেশন অফ সুট, মোকদ্দমাটা স্থির হবে যখন কোনো একটা আইনগত বিচার্য বিষয়ের উপর কিংবা কোনো একটা স্থিরকৃত বিচার্য বিষয়ের উপর, তখন কি হবে, ওই 120 দিনের মধ্যে এটার উপর আদালত চূড়ান্ত শুনানি গ্রহণ করবে।
কিন্তু এই চূড়ান্ত শুনানির আগে আরেকটা ঘটনা হতে পারে। হ্যাঁ, আমরা সাধারণত এডিআর বলতে একটা বিষয় আছে মোকদ্দমায়, দেওয়ানি মোকদ্দমায় আমরা জানি। এটা আমরা এই দেওয়ানি কার্যবিধির যে ধারার অংশ আছে ওখানে আমরা আলোচনা করে এসছি, যেটা 89A থেকে 89B, C, D, E পর্যন্ত আমরা আলোচনা করেছি। এডিআর হচ্ছে অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন বা বিকল্প বিরোধ নিষ্পত্তি। তো মানে আদালতের বাইরে বা বিকল্পভাবে নিষ্পত্তি করা যায় যে মোকদ্দমা এরকম। তো এই এডিআরের একটা সেমি টাইপ আছে এই 14 আদেশে। সেমি টাইপ কেন বললাম, এখানেও একটা কথা বলা আছে যে পক্ষগণ যদি কোনো একটা বিষয় তারা নিজেরা এরকম একটা করেন, চুক্তিপত্রের মাধ্যমে একটা বিষয় স্থির করেন, ওই যেটা শিরোনামে আছে যে স্থিরীকৃত বা সম্মতিভুক্ত বিচার্য বিষয়, তখন ওইভাবে মোকদ্দমাটা নিষ্পত্তি হলে ওটা আবার আদালতের বিচার্য বিষয় হিসাবে নির্ধারিত হয়েছে মর্মে ওখানে উল্লেখ করা যেতে পারে যে আদালত এই বিষয়টাকে বিচার্য বিষয় হিসেবে বিবেচনা করার প্রেক্ষিতে আমরা উভয় পক্ষ এই শর্ত সাপেক্ষে আমরা এটাতে সম্মত হলাম এবং এইভাবে বিচার্য বিষয়টা আমরা নিষ্পত্তির ক্ষেত্রে নিজেদের মতামত ব্যক্ত করলাম। তখন এইটার উপর আদালত, যেটাকে আমরা সাধারণত সোলেনামা বলে থাকি, এখন সোলেনামা হলে যদিও সোলেনামার জন্য এডিআরের জন্য এডিআরের পৃথক বিধান রয়েছে, কিন্তু এটা সুযোগটা দিয়েছে কোথায়, এই আদেশ 14তে, যে আমি যে এডিআর করবো এডিআরের কিন্তু এই সুযোগটা এখানে আমাকে থাকতে হবে, এই সুযোগটা আমাকে এইখানে দিয়েছে যে এইভাবে বিচার্য বিষয়টার উপর নির্ভর করে পক্ষগণ সেই চুক্তিটা করে সেটা আদালতে দাখিল করলে আদালত সেইভাবে এটা নিষ্পত্তি করে দিতে পারেন, একটা ডিক্রি দিতে পারে। আবার বলছে যে আরেকটা বিধিতে বলছে যে এই যে পক্ষগণ যে চুক্তিটা করেছে সেটা সরলভাবে বা সরল বিশ্বাসে করেছে কিনা এটা আদালত বিবেচনা করবে, এবং যদি সরল বিশ্বাসে করে থাকে তাহলে তখন আদালত এই বিষয়গুলো বিবেচনা করে উভয় পক্ষের সম্মতির ভিত্তিতে ওটা নিষ্পত্তি করে দিতে পারে। তার মানে হচ্ছে আমরা এই আদেশ 14তে যেটা পাচ্ছি যে মোকদ্দমার দেওয়ানি মোকদ্দমার বিচার্য বিষয় বা ইস্যু ফ্রেমিংটা কিভাবে হয়, ইস্যু ফ্রেমিং বলতে কি বোঝায়, এটা কিভাবে করতে হয়, কোন কোন বিষয় থেকে ইস্যু ফ্রেম করা হয়, এই টোটাল বিষয়গুলো, এবং কখন করতে হয়, কত দিনের মধ্যে করতে হয়, চূড়ান্ত নিষ্পত্তি কিভাবে হয়, এই বিষয়সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা আমরা পেয়েছি এই 14 আদেশে। তাহলে 14 আদেশটা যদি আমাদের 14 আদেশের কোনো প্রশ্ন আসে কিংবা বিচার্য বিষয় সম্পর্কিত যদি কোনো প্রশ্ন আসে, তাহলে আমরা এই 14 আদেশের রেফারেন্স দিয়ে কিন্তু আমরা লিখতে পারবো। কেননা আসলে এমসিকিউ পরীক্ষায় ছোট ছোট বিষয় থাকে, তখন আইনের মানে উপরের সারাংশটা পড়ে নিলেই হয়, কিন্তু যখন লিখিত পরীক্ষা দিতে হয় তখন কিন্তু একটু গভীরে গিয়ে সকল বিষয়টা জেনে বিষয়টা নিতে হয়। যেমন এরকম একটা প্রশ্ন আসলো যে বিচার্য বিষয় নির্ধারণের ক্ষেত্রে পক্ষগণের সম্মতিক্রমে কোনো বিষয় নিষ্পত্তি হওয়ার বিষয়ে দেওয়ানি কার্যবিধিতে যে বিধান রয়েছে তা উল্লেখপূর্বক ব্যাখ্যা করুন। তাহলে এখানে কি আসতেছে মূলত, ওই যে আমরা দেখব যে এটা বিধি 4-এ 3-এ 4-এ আছে, 4-এ 5-এ আছে, এই 14 আদেশের যে সম্মতিক্রমে যে এডিআরের কথা যেটা বললাম, সরল বিশ্বাসে হয়েছে কিনা, উভয় পক্ষ সম্মতি দিয়েছে কিনা, দিলে আদালত কিভাবে এটাকে সম্মতি মানে নিষ্পত্তি করবে, বা পক্ষগণ ওই তার যে চুক্তিপত্র ওখানে এই বিচার্য বিষয়ের কথা উল্লেখ করবে কিনা, হ্যাঁ কীভাবে উল্লেখ করবে, এই বিধানগুলো কিন্তু এখানে রয়েছে। তাহলে আমাকে জানতে হবে যে 14 আদেশে আমার কি রয়েছে। তো এই ছিল মূলত এই আদেশ 14 সম্পর্কিত আলোচনা, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা, কেননা দেওয়ানি মোকদ্দমায় বিচার্য বিষয় খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস, ফ্রেমিং অফ ইস্যু, যেটা আমরা জানি ক্রিমিনাল মোকদ্দমার ক্ষেত্রে ফ্রেমিং অফ চার্জ বলা হয় বা চার্জ গঠন। হ্যাঁ, ওখানে হচ্ছে চার্জ গঠন, এখানে হচ্ছে ইস্যু গঠন, বিষয়টা একই। একটা হচ্ছে দেওয়ানি মোকদ্দমা, একটা হচ্ছে ফৌজদারি মোকদ্দমায়, কেননা দেওয়ানি মোকদ্দমায় প্রতিকার আসে আর ফৌজদারি মোকদ্দমায় শাস্তি হয় বা সাজা নির্ধারিত হয়। তো এই ছিল আজকের এই আলোচনা। যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার এই আলোচনা শুনেছেন আপনাদের সকলকে আবারও অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।